হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি ভয়ানক ভূতের গল্প। তবে গল্পটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, অবশ্যই হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পটা একা শোনার মতোই বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের সাথেই আছি। আমি আরজে তারিকুল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরজে তারিকুল এফএম। বন্ধুরা, গল্পটা শোনার আগে সবাইকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও ভয়ানক ভূতের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। রাত তখন প্রায় 1:40। বাইরের টানা বৃষ্টি হচ্ছিল। পুরনো ঢাকার সরু গড়ির মাথায় দাঁড়িয়ে থাকা 4তলা বাড়িটার দিকে তাকালে মনে হচ্ছিল বহু বছর ধরে ওটার ভেতরে কেউ থাকে না। অথচ অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন রাত 2টার পরে ওই বাড়ির 4তলার শেষ জানালায় হালকা হলুদ আলো জ্বলে উঠত। এই ঘটনাটা প্রথম আমাকে বলে আমার বন্ধু রাফি। রাফি খুব সাহসী টাইপের ছেলে ছিল, ভূত-টুত বিশ্বাস করত না। ওর একটা বাজে অভ্যাস ছিল, যেখানে মানুষ ভয় পায় সেখানে ইচ্ছা করে যেত। পুরনো কবরস্থান, অ্যাব্যান্ডন বিল্ডিং, শ্মশান, সব জায়গায় রাতের বেলা ঘুরে বেড়াতো। সেদিন রাতেও ও আমাকে ফোন দিল, নাবিল, তুই এখন বেরোতে পারবি? আমি বিরক্ত হয়ে বললাম, রাত 1:30টায় কোথায় যাব? ও চাপা গলায় বলল, ভাই, আজকে ওই বাড়িটার রহস্য বের করব। আমি বুঝে গেলাম কোন বাড়ির কথা বলছে। লোকজন বলতো বাড়িটার মালিক ছিলেন এক বৃদ্ধ ডাক্তার। প্রায় 15 বছর আগে নাকি উনি, ওনার স্ত্রী আর ছোট মেয়েটা একসাথে মারা যান। কেউ বলতো আত্মহত্যা, কেউ বলতো খুন, কিন্তু আসল ঘটনা কেউ জানত না। সবচেয়ে ভয়ঙ্কর গুজবটা ছিল, ডাক্তারের মেয়েটা মারা যাওয়ার আগে কয়েকদিন ধরে শুধু একটা কথাই বলতো, ওরা জানলার বাইরে দাঁড়িয়ে আছে। তারপর থেকেই নাকি প্রতি রাত 2টার পরে ওই জানালায় আলো জ্বলে। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু রাফি এত জোর করলো যে শেষ পর্যন্ত রাজি হলাম। আমরা রাত 2টার একটু আগে বাড়িটার সামনে পৌঁছালাম। বৃষ্টি তখনও পড়ছে, পুরো এলাকা ফাঁকা, শুধু দূরে একটা কুকুর অদ্ভুতভাবে কাঁদছিল। বাড়িটার গেট মরিচা পড়ে আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল বহু দিনের পচা দেয়াল, ভেজা কাপড় আর পুরনো ওষুধের গন্ধ সব মিশে আছে। রাফি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে এগোতে লাগলো। হঠাৎ উপরে ঠক 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 কারো হাঁটার শব্দ। আমরা দুজনে থেমে গেলাম। রাফি ফিসফিস করে বলল, 4তলা থেকে আসছে। আমার বুকের ভেতর তখন ধকধক করছে, কিন্তু ও সোজা সিঁড়ির দিকে এগোতে লাগলো। 1ম তলা, 2য় তলা, 3য় তলা, প্রতিটা ফ্লোর একদম ফাঁকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত উপরে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল। 4তলায় পৌঁছাতেই আমরা দুজন থমকে গেলাম। করিডোরের শেষ রুমটার নিচ দিয়ে হালকা হলুদ আলো বের হচ্ছে। ঠিক তখনই একটা ছোট মেয়ের হাসির শব্দ ভেসে এলো, খুব আস্তে, খুব কাছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রাফি দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে অল্প খোলা ছিল। ও ধীরে ধীরে ঠেলে খুলল। ঘরের ভেতর ঢুকেই আমরা বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়েছে। ঘরটা একদম পরিষ্কার, যেন কেউ এখনো এখানে থাকে। এক কোণে একটা ছোট খাট, দেয়ালে শিশুর আঁকা ছবি, আর মাঝখানে একটা টেবিল ল্যাম্প জ্বলছে, কিন্তু পুরো ঘরে কেউ নেই। আমি কাঁপা গলায় বললাম, চল চল নিচে যাই। ঠিক তখনই রাফি দেয়ালের একটা ছবির দিকে ফ্ল্যাশলাইট ধরল। ছবিটায় 3জন মানুষ দাঁড়িয়ে, ডাক্তার, তার স্ত্রী আর ছোট মেয়ে। কিন্তু ছবিটার নিচে কালো মার্কার দিয়ে একটা কথা লেখা ছিল, ওরা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। রাফি দৌড়ে দরজার কাছে গেল, দরজা খুলছে না। তারপর ঘরের লাইটটা টিমটিম করতে শুরু করলো, টিক টিক টিক। আর তখনই আমরা শুনলাম জানলার বাইরে কেউ নখ ঘষছে। খর। ধীরে ধীরে আমরা জানলার দিকে তাকালাম। 4তলা, বাইরে কোনো বারান্দা নেই, তবু জানলার ওপাশে একটা মুখ দাঁড়িয়েছিল, ফ্যাকাশে সাদা, চোখ দুটো পুরো কালো,
আর ঠোঁটের কোণে অস্বাভাবিক হাসি। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু রাফি স্থির হয়ে তাকিয়ে রইল। হঠাৎ মুখটা কাচের ওপরে মাথা ঠুকতে শুরু করল। ঠক ঠক ঠক। তারপর আরো একটা মুখ দেখা গেল, তারপর আরো একটা, 3টা মুখ, সবাই জানলার বাইরে দাঁড়িয়ে, ঠিক ছবির পরিবারের মতো। হঠাৎ ছোট মেয়েটার মুখটা কাচের খুব কাছে এসে ফিসফিস করে বলল, ওরা এখন ভেতরে আসতে চায়। এরপর পুরো ঘরের লাইট নিভে গেল। আমি জীবনে ওই কয়েক সেকেন্ডের মতো ভয় আর কখনো পাইনি। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, কেউ খালি পায়ে হাঁটছে আমাদের চারপাশে, ধীরে ধীরে। টুক টুক টুক। তারপর আমার কানের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস আর একটা গলা, তোমরা দরজা খুলেছো কেন? আমি আর সহ্য করতে পারিনি, দরজায় জোরে লাথি মারতে লাগলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি দৌড়ে বের হয়ে যাই। পেছনে তাকানোর সাহস ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম রাফি আমার সঙ্গে নেই। আমি থেমে চিৎকার দিলাম, রাফি! কোনো উত্তর নেই, শুধু 4 তলার ঘর থেকে ছোট মেয়েটার হাসি ভেসে আসছিল। সেদিন আমি একাই বাড়ি ফিরে আসি। পরদিন সকালে পুলিশ নিয়ে আবার সেখানে যাই, কিন্তু 4 তলা সেই ঘরে গিয়ে দেখি ঘরটা পুরো ফাঁকা। কোনো খাট নেই, কোনো ল্যাম্প নেই, কোনো ছবি নেই, শুধু দেয়ালের এক কোণে ধুলো জমে থাকা একটা লেখা, এখন আমরা 4 জন। রাফিকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ঘটনা এখানেই শেষ না। আজ প্রায় 6 মাস হয়ে গেছে। প্রতিদিন রাত 2টার পরে আমি একটা জিনিস দেখি। আমার বাসার বিপরীত দিকের বিল্ডিংয়ের ছাদে 4 জন মানুষ দাঁড়িয়ে থাকে। তাদের মুখ দেখা যায় না, কিন্তু আমি জানি তাদের মধ্যে একজন রাফি। কারণ প্রতিদিন রাত ঠিক 2টা 15-তে সে ধীরে ধীরে হাত তুলে আমাকে ডাকতে থাকে।